পৃষ্ঠা সংখ্যা ৬৬, প্রশ্ন ১৬। সাম্রাজ্যবাদ এবং উপনিবেশিকতাবাদের অর্থনৈতিক গতিশীলতার প্রেক্ষাপটে মার্কেন্টাইল মূলধন এবং শিল্প পুঁজিবাদী মূলধনের উপর আলোচনা করো। ইউরোপীয় মহাদেশের ষোড়শ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত যে অর্থনৈতিক তত্ত্ব উদ্ভব ও বিকাশ ঘটে তার নাম মার্কেন্টাইল মতবাদ। আধুনিক পুঁজিবাদের জনক ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থে সর্বপ্রথম মার্কেন্টাইলিজম বা মার্কেন্টাইল কথাটি ব্যবহার করে। মার্কেন্টাইল মতবাদ ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলোকে ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসারে উৎসাহিত করে। পরবর্তীকালে এই মতবাদের গ্রহণযোগ্যতা কমে গেলে পুঁজিবাদী আর্থিক মতবাদ গ্রহণ করে সাম্রাজ্যবাদী দেশগুলি। মার্কেন্টাইল মূলধন এক পরিচিতি। পঞ্চদশ ষোড়শ শতকে ইউরোপে ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে। বিভিন্ন ভৌগোলিক আবিষ্কার বাণিজ্যের পথকে মসৃণ করে। ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ডকে অনুসরণ করে ইউরোপের অন্যান্য দেশগুলো বৈদেশিক বাণিজ্যকে অগ্রাধিকার দেয়। ফলশ্রুতি হিসেবে ইউরোপে এক পুঁজিগত পরিবর্তন আসতে শুরু করে। এই পরিবর্তনের ধারাকে বাণিজ্যিক পুঁজিবাদ বা মার্কেন্টাইল মূলধন আখ্যা দেওয়া হয়েছে। ২. উদ্ভব ও বিকাশ। ১. সোনার উপর আমদানি। মার্কেন্টাইল মূলধনের উদ্ভব ও বিকাশের সঙ্গে সোনার উপর আমদানির বিষয়টি জড়িত ছিল। ইউরোপের দেশগুলো দক্ষিণ আমেরিকার নববিজিত দেশগুলো থেকে প্রচুর পরিমাণে সোনার উপর আমদানি করে। এই সময় বিভিন্ন ক্ষেত্রে নগদে মূল্য প্রদানের জন্য ধাতুর তৈরি মুদ্রা ব্যবহৃত হয়। তো ইউরোপীয় দেশগুলি বুলিয়ান অর্থাৎ সোনার উপর সঞ্চয় বৃদ্ধির উপর জোর দেয়। এই মূল্যবান ধাতুই হয়ে ওঠে সম্পদ, পুঁজি এবং রাষ্ট্রীয় শক্তির মূল উৎস। এই ধাতুকে বাণিজ্যিক পুঁজি হিসেবে ব্যবহার করা শুরু হয়। এই ব্যবহার উত্তরোত্তর বাড়ে, ফলে মার্কেন্টাইল মূলধনের উদ্ভব ও প্রসার ঘটে। ২. অন্যান্য বিষয়। অন্যান্য কয়েকটি মার্কেন্টাইল মূলধনের উদ্ভব ও প্রসারে সাহায্য করেছিল। এগুলো হচ্ছে আর্থিক উন্নয়ন, বাণিজ্যিক সম্প্রসারণ, ঔপনিবেশিক বিস্তার, জাতীয় রাষ্ট্রের উত্থান প্রভৃতি। ৩. উদ্দেশ্য। ইউরোপীয় দেশগুলো বিশেষ উদ্দেশ্যে মার্কেন্টাইল মূলধন নীতি গ্রহণ করে। এই মূলধন নীতির মূল উদ্দেশ্য ছিল জনকল্যাণ নয়, রাষ্ট্রীয় শক্তি বৃদ্ধি করা। এই ব্যবস্থায় ব্যক্তি বা সমষ্টির আর্থিক উন্নতি ঘটানোর পরিবর্তে বাণিজ্য সংগঠন বা শিল্প বাণিজ্যের সঙ্গে যুক্ত অভিজাতদের অধিক গুরুত্ব দেওয়া হতো। এই অর্থনীতি আরেকটি উদ্দেশ্য ছিল আমদানি কমিয়ে উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি। এই ব্যবস্থায় সোনা ও রূপোর সঞ্চয় বৃদ্ধির উপর অধিক জোর দেওয়া হয়। ৪. প্রকৃতি। প্রকৃতিগত বিচারে এই অর্থনৈতিক ব্যবস্থা আরও মুক্ত বাণিজ্যের অধিকারী ছিল, বাণিজ্যের বিরোধী ছিল। বাণিজ্যিক ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠাই ছিল এর মূল কথা। তাই মার্ক্সবাদী তাত্ত্বিকরা বলেন যে এই ব্যবস্থা আসলে বাণিজ্যিক সংস্থাগুলির একচেটিয়া অধিকার রক্ষার মতাদর্শ। মরিস ডাবের ধারণা এটি ছিল বাণিজ্যের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, মূলত এক আদিম সঞ্চয়নশীল অর্থনীতি। ৫. প্রয়োগ। ইউরোপের শিল্পোন্নত দেশগুলো মার্কেন্টাইল নীতি অনুসরণে মূলধনের প্রয়োগ শুরু করে। ১. ইংল্যান্ড। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের আমলে এই নীতি গৃহীত হয়। সপ্তদশ শতকে স্টুয়ার্ট এবং তারপরে অলিভার ক্রমওয়েলের আমল পর্যন্ত ইংল্যান্ডে তা বলবৎ ছিল। ২. ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুইয়ের আমলে এই নীতি গৃহীত হয়। লুইয়ের প্রধানমন্ত্রী জন বাপ্তিস্ট কোলবার্ট আর্থিক ক্ষেত্রে বাণিজ্য সংস্থাগুলো একচেটিয়া অধিকার রক্ষার মতাদর্শ। মরিস ডাবের ধারণা এটি ছিল বাণিজ্যের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, মূলত এবং আদিম সঞ্চয়নশীল অর্থনীতি। ৫. প্রয়োগ। ইউরোপের শিল্পোন্নত দেশগুলো মার্কেন্টাইল নীতি অনুসরণে মূলধনের প্রয়োগ শুরু করে। ১. ইংল্যান্ড। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের আমলে এই নীতি গৃহীত হয়। সপ্তদশ শতকে স্টুয়ার্ট এবং তারপরে অলিভার ক্রমওয়েলের আমল পর্যন্ত ইংল্যান্ডে তা বলবৎ ছিল। ২. ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুইয়ের আমলে নীতি গৃহীত হয়। লুইয়ের প্রধানমন্ত্রী জন বাপ্তিস্ট কোলবার্ট আর্থিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর লক্ষ্যে নীতি মেনে নেয়, চালার উপর জোর দেন। তিনি সামুদ্রিক বাণিজ্য বিস্তারের লক্ষ্যে ৩০০ সমুদ্রপথ বিশিষ্ট ফরাসি বাণিজ্যিক নৌবহর গড়ে তোলেন। ৬. প্রভাব। ১. পুঁজিবাদের উত্থান। মার্কেন্টাইল মূলধন পরবর্তীকালে পুঁজিবাদের উত্থানে সাহায্য করেছিল। মানুষের মনে এই ধারণা জন্মেছিল যে আর্থিক সমৃদ্ধি, শক্তি ও প্রতিপত্তি উৎস। রাষ্ট্রীয় মদতে মার্কেন্টাইল মূলধন পুঁজিবাদের দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠায় সাহায্য করে। ২. ইউরোপীয় সাম্রাজ্য বিস্তার। ইউরোপীয় দেশগুলো শিল্পজাত পণ্য বিক্রয় ও কাঁচামাল সংগ্রহের লক্ষ্যে একাধিক উপনিবেশ গড়ে তোলে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ গড়ে ওঠে, ফলে ইউরোপীয় সাম্রাজ্যের বিস্তার ঘটে। ৭. সমালোচনা। মার্কেন্টাইলবাদ অনুসরণে মূলধনের বিনিয়োগ নীতিকে একাধিক অর্থনীতিবিদ সমালোচনা করেছেন। অ্যাডাম স্মিথ, ডেভিড হিউম, মকি বল্ক, মরিস বব, জেসিয়া চাইল্ড প্রমুখ এই মতবাদের সমালোচনা করেন। ১. হিউমের মত। ডেভিড হিউম সমালোচনার সুরে বলেন যে সঞ্চিত অর্থ সম্পদের ভাণ্ডার বাড়িয়ে নয়, তা পুনরায় বিনিয়োগের মধ্য দিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। ২. স্মিথের মত। স্মিথ বেশ কয়েকটি দৃষ্টিকোণ থেকে এই মতবাদের সমালোচনা করেন। প্রথমত, সরকারি নীতির আওতামুক্ত বাণিজ্য ব্যবসায়ী ও ক্রেতা দুপক্ষই উপকৃত হয়। দ্বিতীয়ত, উৎপাদন বিশেষীকরণ নীতি বিশেষ কোনো পণ্যের উৎপাদনের উপর জোর পণ্যের উৎকর্ষতা ও পরিমাণ দুই বাড়াতে সাহায্য করে। তৃতীয়ত,
মার্কেন্টাইল ব্যবসায়ী গোষ্ঠী রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক হলো এক অশুভ সমঝোতা। শিল্প ও পুঁজিবাদী মূলধন এক পরিচিতি। পুঁজিবাদ এমন এক বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা যা মূলত বৃহৎ শিল্পজাত পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। এটি এমন এক শিল্প সংগঠন সংস্থা যার একদিকে থেকে পুঁজির মালিক, অপরদিকে থেকে শ্রমের মালিক। পৃষ্ঠে 67। 2 উত্থান। 16শ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিজ্ঞান ও প্রযুক্তির জয়যাত্রা শুরু হয় যা পুঁজিবাদী উত্থানে সাহায্য করে। ইংল্যান্ড সহ ইউরোপের বেশ কিছু দেশে ভার্লাগ পদ্ধতি বা পুটিং আউট সিস্টেম অনুযায়ী শিল্পে উৎপাদিত হতো। এই ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণী তার কারিগরদের অর্থ, কাঁচামাল, প্রযুক্তি, পণ্য উৎপাদনে জায়গা দেয়। এক্ষেত্রে মালিকের ইচ্ছামতো পণ্য উৎপাদিত হতো। প্রকৃত অর্থে ব্যবস্থায় মালিক বাজারের চাহিদা অনুযায়ী মুনাফার আশায় শিল্পপণ্য উৎপাদনে পুঁজি বিনিয়োগ করে। এভাবে শিল্প বিপ্লবের আগমন ঘটে এবং পুঁজিবাদের উত্থান ঘটে। 3 প্রসার। ইউরোপের শিল্প বাণিজ্যে মূলধন এবং কৃষির উদ্বৃত্ত মূলধন মিলিত হয়ে পুঁজিবাদী মূলধনের প্রসার ঘটায়। পুঁজিবাদী মূলধনের প্রসারে পরোক্ষভাবে সাহায্য করে ধর্ম সংস্কার আন্দোলন। চার্জগুলো বাজেয়াপ্ত সম্পত্তি থেকে রাষ্ট্র যে সম্পদ লাভ করে তা বিভিন্ন শিল্পক্ষেত্রে কাজে লাগানো হয়। এছাড়া পুঁজিবাদের প্রসার উল্লেখযোগ্য ভূমিকা নেয় হচ্ছে ব্যাংক ব্যবস্থা। ইতালির মেদিচি পরিবার, জার্মানির ফুগুর পরিবার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 4 লক্ষ্য। পুঁজিবাদের মূল লক্ষ্যই হচ্ছে অধিক থেকে অধিকতর মুনাফা অর্জন। এই লক্ষ্য পূরণ করতে গিয়ে ঔপনিবেশিক শক্তিগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ঔপনিবেশিক শাসনের প্রসার ঘটায়। 5 প্রভাব। পুঁজিবাদের প্রভাবে দ্রুতগতিতে ইউরোপের সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন ঘটে। পুঁজিবাদী মূলধন পুঁজি ও শ্রমের মধ্যে বিশাল তফাৎ গড়ে দেয়। সমাজে একাধিক মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে। পুঁজিবাদের চূড়ান্ত প্রভাব হিসেবে সাম্রাজ্যবাদ আত্মপ্রকাশ করে। 6 সমালোচনা। শিল্প ও পুঁজিবাদী মূলধনের কিছু নেতিবাচক দিক থেকে তা সমালোচিত হয়েছে। প্রথমত, পুঁজিবাদের প্রভাবে সমাজে আর্থিক ভিত্তিতে ধনী ও দরিদ্র এই দুভাগে ভাগ করা যায়। একদিকে থেকে ধনী পুঁজিপতি গোষ্ঠী, অপরদিকে থেকে দরিদ্র শ্রমজীবী শ্রেণী। দ্বিতীয়ত, পুঁজিবাদের প্রসার নানা ধরনের আর্থ-সামাজিক সমস্যার উদ্ভব ঘটায়, যেমন উপযুক্ত সামাজিক নিরাপত্তা, চরম সামাজিক বৈষম্য, অনগ্রসরতা ইত্যাদি। তৃতীয়ত, শিল্প ও পুঁজিবাদী মূলধনের বিনিয়োগ শোষণের ক্ষেত্র প্রস্তুত করে। সাম্রাজ্যবাদী দেশগুলি উপনিবেশ গড়ে তোলা সেখানকার মানুষদের শিল্পোৎপাদনে কাজে লাগায়। প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা সহ নানাভাবে শোষণ চালানো হয়। প্রশ্ন 17। মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনের মত আলোচনা করো। বিশ্ব ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হলো সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদের উদ্ভব, প্রসার, প্রকৃতি এবং পরিণতি সম্পর্কে নানা ধরনের তথ্য নির্ভর যুক্তিনিষ্ঠ আলোচনা রয়েছে। এই সমস্ত আলোচনার মধ্যে সাম্রাজ্যবাদের মার্ক্সীয় তত্ত্ব বিশেষ গুরুত্বপূর্ণ। সাম্রাজ্যবাদের মার্ক্সীয় তত্ত্বের মধ্যে বিখ্যাত রুশ কমিউনিস্ট নেতা লেনিন এবং হবসনের ভাষ্য বিশেষ স্থান অধিকার করে রয়েছে। সাম্রাজ্যবাদের মার্ক্সীয় তত্ত্ব সম্পর্কিত লেনিনের মত। বি.আর. লেনিন তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে, ইম্পেরিয়ালিজম দ্য হায়ার স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে সাম্রাজ্যবাদের প্রকৃতি এবং পরিণতি আলোচনা করেছেন 1916। এই গ্রন্থে লেনিন সাম্রাজ্যবাদকে একচেটিয়া পুঁজিবাদ আখ্যা দেয়। লেনিন বলেন সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের চরম পর্যায়। 2 বক্তব্য। লেনিন ধারণায় ধনতন্ত্র বা পুঁজিবাদের ভিতরেই সাম্রাজ্যবাদের বীজ লুকিয়ে রয়েছে। তার মধ্যে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। পুঁজিবাদী দেশগুলির বিদেশ নীতি পুঁজিবাদী শ্রেণীর স্বার্থে পরিচালিত হয়। অধিক মুনাফার লোভে শিল্প মালিকরা দেশবাসীর চাহিদা অপেক্ষা অনেক বেশি পণ্য উৎপাদন করে। এই বাড়তি পণ্য বিক্রয় এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সস্তায় পাওয়ার জন্য পুঁজিবাদী দেশগুলো পরিবেশ দখল করে এবং সাম্রাজ্যবাদ কায়েম করে। ধনী বুর্জোয়ারা উপনিবেশের দরিদ্র শ্রমিকদের উপর শাসন চালায় এবং শোষণ করে। এই শোষিত সম্পদ সাম্রাজ্যবাদী দেশের জনগণ ভোগ করেন। 3 মতের ব্যাখ্যা। সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনের মতকে বিশ্লেষণ করলে দেখা যায়, 1. নতুন বাজার, নতুন উপনিবেশ দখল উভয়ই সাম্রাজ্যবাদীদের কাছে গুরুত্বপূর্ণ। তবে এই ক্ষেত্রে উদ্বৃত্ত পুঁজির বিনিয়োগ ঘটিয়ে অতিরিক্ত মুনাফার লোভে উপনিবেশ দখল অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 2. পুঁজিবাদী দেশগুলো অন্যান্য স্বার্থ ভুলে মুনাফা এবং আরও বেশি মুনাফার প্রতি আকৃষ্ট হয়। এর পরিণাম হিসেবে পুঁজিবাদী অর্থনীতি সাম্রাজ্যবাদের জন্ম দেয়। পুঁজিবাদী শ্রেণীর স্বার্থে পুঁজিবাদী রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হয়। পৃষ্ঠা 68। 3. নতুন উপনিবেশ দখলের পর ঔপনিবেশিক শক্তি নিজের দেশের শ্রমিক অপেক্ষা দখলদারি দেশের শ্রমিকদের শোষণ করা অনেক বেশি সুবিধাজনক ও লাভজনক বলে মনে করে। 4. দখলকারী দেশে পুঁজির বিনিয়োগ ঘটিয়ে সাম্রাজ্যবাদী শক্তি অনেক বেশি মুনাফা অর্জন করে এবং সেখানকার নতুন শ্রমিক শ্রেণীর উপর সীমাহীন শোষণ চালায়। এই উদ্বৃত্ত মুনাফার একাংশ পুঁজিবাদী দেশের শ্রমিকদের মধ্যে বণ্টিত হয়। এই ফলশ্রুতিতে শ্রমিক শ্রেণী অভিজাত ও শোষিত এই 2 ভাগে ভাগ হয়ে যায়। এই অভিজাত শ্রমিক শ্রেণী শ্রমিক বিপ্লবের কথা ভুলে গিয়ে বুর্জোয়াদের সমর্থন করে। 4. প্রকৃতি। লেনিন সাম্রাজ্যবাদের 3টি সুনির্দিষ্ট প্রকৃতি উল্লেখ করেছেন। এগুলি হচ্ছে 1. একচেটিয়া পুঁজিবাদ। লেনিনের মতে শিল্পের উৎপাদন হচ্ছে পুঁজি কেন্দ্রীভবন এমন এক পর্যায়ে এসে পৌঁছায় যে যার ফলে একচেটিয়া কর্তৃত্বের উদ্ভব ঘটে। লেনিনের মতে পুঁজিবাদের অর্থনীতি হল যুদ্ধের জন্মদাতা। লেনিন এক্ষেত্রে
5টি আর্থিক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে: 1. একচেটিয়া পুঁজিবাদ অবাধ প্রতিযোগিতা অবসান ঘটে এবং একক কর্তৃত্বের প্রতিষ্ঠা করে। 2. পুঁজিবাদী ব্যবস্থায় বৃহৎ শিল্পপতিদের সঙ্গে প্রতিযোগিতা, যেমনভাবে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প ধ্বংস হয়ে যায় ঠিক তেমনভাবে বৃহৎ ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাংকগুলো ধ্বংস হয় ও ব্যাংক পুঁজির কেন্দ্রীকরণ ঘটে। 3. পুঁজিবাদী বিকাশের সুবাদে ধীরে ধীরে গুটি কয়েক সাম্রাজ্যবাদী দেশের হাতে প্রচুর পুঁজি জমতে থাকে। উদ্বৃত্ত পুঁজি নিজের অধীনস্থ দেশগুলোতে দুভাগে ভাগ করা যায়, যথা উৎপাদনশীল পুঁজি হিসাবে এবং ঋণ পুঁজি হিসাবে। পুঁজিবাদী দেশগুলো প্রকৃত অর্থে বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। লেনিনের মতে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ। পুঁজিবাদী গোষ্ঠীগুলো হলো বিশ্ববাজারকে ভাগ করে নেওয়া আন্তর্জাতিক ক্ষেত্রে একচেটিয়া পুঁজিবাদী জোট গড়ে ওঠে। 2. ক্ষয়িষ্ণু পুঁজিবাদ। পুঁজিপতিরা যখন দেখেন যে বাজারের উপর তাদের একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, তখন তারা অধিক মুনাফার জন্য অর্থ খরচ করেন না। অতএব একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার মুনাফা বৃদ্ধি অনেক সহজ হয়ে ওঠে। পুঁজিবাদ এই পর্যায়ে হলো ক্ষয়িষ্ণু পুঁজিবাদ। 3. মৃতপ্রায় পুঁজিবাদ। ক্ষয়িষ্ণু পুঁজিবাদ যখন সমাজতন্ত্র উত্থান ঘটে তখন পুঁজিবাদ মৃতপ্রায় হয়ে পড়ে। এই পর্যায়ে পুঁজিবাদ সম্পূর্ণ পতন ঘটে এবং সমাজতন্ত্রের বিপ্লব সংঘটিত হয়। 5. সমালোচনা। সাম্রাজ্যবাদের প্রেসারে শিল্পোন্নত পুঁজিবাদী দেশগুলি কর্তৃক কাঁচামাল সংগ্রহ, বাজার দখল, পুঁজি বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধান প্রভৃতি বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু তার সত্ত্বেও লেনিনের সাম্রাজ্যবাদী তত্ত্ব বহু দিক থেকে সমালোচিত হয়েছে। প্রথমত, লেনিনের ধারণায় পুঁজিবাদী অর্থনীতি উদ্ভব ও বিকাশের ফলে সাম্রাজ্যবাদী উত্থান ঘটে, কিন্তু পুঁজিবাদ উদ্ভবের আগে ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যবর্তী সময়কালে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল যে সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলে সেগুলির ব্যাখ্যা লেনিনের ভাষ্যে মেলে না। দ্বিতীয়ত, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের ব্যাখ্যা মূলত পুঁজিবাদী অর্থনীতি বিশ্লেষণের উপর প্রতিষ্ঠিত, কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন দেশে বিদেশ নীতি আলোচনার মাধ্যমে লেনিন তার এই ব্যাখ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তৃতীয়ত, লেনিন বলেছেন যে পুঁজিপতি শ্রেণী নিজেদের স্বার্থ রক্ষার জন্য সাম্রাজ্য স্থাপন করেন বা সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন, কিন্তু লেনিনের এই যুক্তি ঠিক নয়, কেননা বিশ্বের সমস্ত পুঁজিবাদী দেশ সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছে এমন উদাহরণ নেই। উদ্বৃত্ত পুঁজির সমগ্র অংশ এশিয়া বা আফ্রিকার উপনিবেশগুলোতে লগ্নি করা হয়নি। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি সাম্রাজ্যবাদী দেশগুলি তাদের মূলধনের বেশিরভাগটাই রাশিয়া ও দক্ষিণ আমেরিকায় বিনিয়োগ হয়েছিল, যেগুলো তাদের উপনিবেশ ছিল না। এর প্রমাণ হয় যে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের উদ্দেশ্যে সাম্রাজ্যবাদী উত্থান ঘটেনি। চতুর্থত, লেনিনের ধারণায় পুঁজিবাদীরা সরকারকে নিজেদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে চরিতার্থ করার লক্ষ্যে ব্যবহার করে থাকে, কিন্তু পরিবর্তিত বিশ্বে এই নীতি এখন আর কার্যকরী নয়। বর্তমানে একটিমাত্র দৃষ্টিকোণ থেকে সাম্রাজ্যবাদকে ব্যাখ্যা করা সম্ভব নয়। ডেভিড টমসন সাম্রাজ্যবাদের প্রসারে প্রদত্ত লেনিনের তত্ত্বকে মৌলিক ও সম্পূর্ণ বলে মনে করেন। তাই পরিবর্তিত পরিস্থিতিতে লেনিনের সাম্রাজ্যবাদী তত্ত্বে নতুন কোনো মূল্যায়ন প্রয়োজন। প্রশ্ন 18, মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসনের মত আলোচনা করো। সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্বটি সংক্ষেপে লেখো। সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসনের মত। সাম্রাজ্যবাদ এটি বহু নিন্দিত ও বিকৃত ধারণা হলো ইতিহাসে এটি একটি বহু চর্চিত আলোচিত বিষয়। বিশেষত মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদের ব্যাখ্যা আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়। নয়া সাম্রাজ্যবাদ ও নয়া ঔপনিবেশিকতাবাদ প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল বলে অনেক মনে করে। কিন্তু সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসনের তত্ত্বের সবিশেষ মূল্য রয়েছে। এক উৎস, উদারনৈতিক ব্রিটিশ অর্থনীতিবিদ তথা ঐতিহাসিক জে হাবসন তার সাম্রাজ্যবাদ একটি পার্ট, ইম্পেরিয়ালিজম আর স্টাডি গ্রন্থে 1902-তে সাম্রাজ্যবাদ সম্পর্কে অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। পৃষ্ঠা 69। 2. বক্তব্য। হবসন তো সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, ইম্পেরিয়ালিজম আর স্টাডি গ্রন্থে বলেছেন যে নয়া সাম্রাজ্যবাদের পিছনে কোনো মহৎ উচ্চতর লক্ষ্য বা আদর্শ ছিল না। সাম্রাজ্যবাদের মূল শিকড় হলো উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধান। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী ছিল পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশগুলোতে বিকশিত অর্থনৈতিক অগ্রগতির স্বাভাবিক পরিণতি। হবসন তার সাম্রাজ্যবাদী তত্ত্বে বলেছেন পুঁজিবাদী বন্টন ব্যবস্থার ত্রুটির জন্য সাম্রাজ্যবাদী উদ্ভব ঘটে। অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বন্টন ব্যবস্থা পরিবর্তন ঘটাতে পারলে সাম্রাজ্যবাদী উদ্ভব হবে না। হবসন বলেছেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিরা অধিক মুনাফা অর্জন করে মূলধন সঞ্চয় করে। অতিরিক্ত মুনাফার দরুন মূলধনের পরিমাণ বাড়ে। এই বাড়তি মূলধন উপনিবেশের নতুন শিল্পে লগ্নির জন্য মূলধনীরা নিজের দেশের সরকারকে চাপ দেয়, আর তখনই পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখলের মাধ্যমে সাম্রাজ্যবাদের সূচনা করে। 3 মতের ব্যাখ্যা। 1. বাড়তি মূলধনের চাপের কারণে সাম্রাজ্য বা উপনিবেশ গড়ে ওঠে। মূলধনী শ্রেণী অতিরিক্ত মুনাফার লোভে পুঁজি অন্যত্র বিনিয়োগের জন্য সচেষ্ট হয়, তা নিজ রাষ্ট্রকে সাম্রাজ্যবাদী ভূমিকা নিতে বাধ্য করে। 2. উপনিবেশের কাঁচামাল ও বাজারের একচেটিয়া দখল নিয়ে মূলধন শ্রেণী নিজের দেশে শিল্পের প্রসার ঘটাতে এবং উৎপাদিত শিল্পদ্রব্য অনুন্নত দেশগুলোতে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করত। 3.
ধনবন্টন নীতি মেনে মূলধনী শ্রেণীর বাড়তি মূলধন দরিদ্রদের মধ্যে বিতরণ করলে বা সমাজে উন্নয়নশীল কাজে মূলধনে বিনিয়োগ ঘটালে বা সাম্রাজ্যবাদ সৃষ্টির জন্য বাড়তি চাপকে আটকানো যাবে। 4. সমালোচনা। সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসনের তত্ত্বটি নানা দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে। প্রথমত, ইউরোপীয় শিল্প বিপ্লবের পর শিল্প মালিকদের মূলধন স্ফীত হয়ে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটায়। হবসন এই মত সঠিক নয়, কারণ শিল্প বিপ্লবের আগের যুগেও সাম্রাজ্যবাদের অস্তিত্ব ছিল। দ্বিতীয়ত, পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পথ প্রস্তুত করা হবসনের এই মত যথার্থ নয়। মন্তব্য: হবসনের সাম্রাজ্যবাদী তত্ত্ব ত্রুটিপূর্ণ হলে ঐতিহাসিক মূল্যকে অস্বীকার করা যায় না। সাম্রাজ্যবাদের ব্যাখ্যা হিসেবে তত্ত্ব নতুন দিগন্তের উন্মোচন করে। মূলধনী শ্রেণী অতিরিক্ত মূলধনের সঞ্চয় এবং বাজার দখলের প্রচেষ্টা নিঃসন্দেহে সাম্রাজ্যবাদের প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল। সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্ব। সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসনের তত্ত্বটি নানা দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে। প্রথমত, ইউরোপের শিল্প বিপ্লবের পর শিল্প বাণিজ্যে মূলধন স্ফীত হয়ে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটায়। হবসনের এই মত সঠিক নয়, কারণ শিল্প বিপ্লবের আগের যুগেও সাম্রাজ্যবাদের অস্তিত্ব ছিল। দ্বিতীয়ত, পুঁজিবাদ সাম্রাজ্যবাদের পথ প্রস্তুত করে হবসনের এই মত যথার্থ নয়। মন্তব্য: হবসনের সাম্রাজ্যবাদী তত্ত্ব ত্রুটিপূর্ণ হলেও এর ঐতিহাসিক মূল্যকে অস্বীকার করা যায় না। সাম্রাজ্যবাদের ব্যাখ্যা হিসেবে তত্ত্ব নতুন দিগন্তে উন্মোচন করে। মূলধনী শ্রেণীর অতিরিক্ত মূলধনের সঞ্চয় এবং বাজার দখলের প্রচেষ্টা নিঃসন্দেহে সাম্রাজ্যবাদের প্রেক্ষাপট রচনায় সাহায্য করে। সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্ব। মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদের ব্যাখ্যা আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্বের সবিশেষ মূল্য রয়েছে। এক, উদ্ভব। আধুনিককালে ঊনবিংশ বিংশ থেকে শুরুর দিকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো দেশগুলি আগ্রাসনমূলক বিদেশ নীতি পরিণতি হিসাবে সাম্রাজ্যবাদের পুনরুত্থান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্ব প্রচারিত হয়। 2, প্রবক্তা। ইতিপূর্বে লেনিন, হবসন প্রমুখ মার্ক্সীয় ভাবনার আলোকে সাম্রাজ্যবাদের যে তত্ত্ব পেশ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কয়েকজন আধুনিক ঐতিহাসিক সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্ব প্রচার করেন। সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্বের 2 মুখ্য প্রবক্তা হলেন ফ্রাঙ্ক এবং ওয়ালস্টিন। 3, মূল বক্তব্য। এই বিকল্প তত্ত্ব অনুযায়ী সাম্রাজ্যবাদ হচ্ছে আন্তর্জাতিক অসাম্য ও শোষণের এক আন্তর্জাতিক ব্যবস্থা। শিল্প বিপ্লবের ফলে বিশ্বের শিল্পোন্নত এবং অনুন্নত দেশগুলোর মধ্যে আর্থিক বৈষম্য দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই বৈষম্য বেড়েই চলেছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো উপনিবেশে শ্রেণী স্বার্থে শোষণ করে চলেছে। এই বৈষম্য ও শোষণমূলক ভূমিকা ধনতন্ত্র বা পুঁজিবাদের বিকাশ ঘটিয়েছে এবং সাম্রাজ্যবাদকে সুদৃঢ় করেছে। 4, ব্যাখ্যা। 1, বিশ্বের শিল্পোন্নত অঞ্চলগুলো শিল্পে অনুন্নত অঞ্চলগুলোকে শোষণ করেছে। 2, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিপুল প্রাকৃতিক সম্পদ, সস্তা শ্রম ও রপ্তানি বাজার ইউরোপীয় দেশগুলোকে সাম্রাজ্য বিস্তারে আকৃষ্ট করে। 3, সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্ব হিসেবে বেকার, আইনস্টাইন প্রমুখ উল্লেখিত ডেভিল তত্ত্বে বলা হয়েছে যে বেসরকারি অস্ত্র উৎপাদকগণ অধিক মুনাফার লোভে যুদ্ধ ও সাম্রাজ্যবাদের উদ্ভবে সাহায্য করে। 4, সাম্রাজ্যবাদের বিকল্প তত্ত্ব হিসেবে বাস্তববাদী তত্ত্বে বলা হয়েছে সাম্রাজ্যবাদের মূল উৎস হল জাতীয় রাষ্ট্রগুলি আরও শক্তিশালী হয়ে ওঠার আকাঙ্ক্ষা। পৃষ্ঠা 70, প্রশ্ন 19। জাতি বিতর্ক উপনিবেশিক ভারতের প্রভাব আলোচনা করো। ভৌগোলিক আবিষ্কারের সুবাদে ভারতবর্ষ প্রথম দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে এলো, পরবর্তীকালে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতবর্ষ হয়ে ওঠে ব্রিটিশের সবথেকে লোভনীয় উপনিবেশ। আসলে এখানকার অপরিমিত সম্পদে ঐশ্বর্যে মহাবিষ্ট হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে উপনিবেশ গড়ে তুলেছিল। ঔপনিবেশিক ভারতে জাতি বিতর্ক। 1, গোড়ার কথা। গ্রাম। ভারতবর্ষ তার সূচনাকাল থেকে সর্ববর্ণ ধর্ম সম্প্রদায় নিয়ে গঠিত এক দেশ। প্রাক ব্রিটিশ ভারতে গ্রামে কৃষক ছাড়া ছুতোর, কুমোর, মুচি, ধোপা, তেলি, নাপিত এবং অন্যান্য কারিগররা বাস করত। গ্রামীণ সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর অস্তিত্ব ছিল। সামাজিক বিচারে অন্তর্জ শ্রেণীর অধিকাংশই ছিল আদিবাসী জনগোষ্ঠীর বংশধর। প্রাক ব্রিটিশ ভারতের গ্রামগুলির অধিবাসীরা জাত ব্যবস্থাকে দৈবাদিষ্ট বলে গণ্য করত। জাত প্রথার সমস্ত ধরনের আচার বিধিনিষেধ তারা মুখ বুঝে মেনে নিত। 2, শহর। প্রাক ব্রিটিশ ভারতের শহরগুলোতে বিভিন্ন পেশার মানুষ বসবাস করত। শাসক শ্রেণী, প্রশাসক গোষ্ঠী, শিল্পী ও কারিগর শ্রেণী, উৎপাদক, ব্যবসায়ী, শিক্ষাবিদ প্রভৃতি নানা ধরনের মানুষ শহরবাসী ছিল। নাগরিক সমাজে কারিগর ও শিল্পীদের তেমন মর্যাদা ছিল না। কারিগর শ্রেণীর মধ্যে পড়ত হিন্দু, মুসলমান, তাঁতি, মুচি, তেলি, কামার, স্বর্ণকার প্রভৃতি মানুষেরা। 2, 1600 শতকে আয়ারল্যান্ডে জয়ের মধ্যে দিয়ে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে ব্রিটেনের আত্মপ্রকাশ করে। প্রথম পর্যায়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজকে কেন্দ্র করে বিস্তৃত হয়। দ্বিতীয় পর্যায়ে ব্রিটিশ সাম্রাজ্য এশিয়া ও আফ্রিকাতে সম্প্রসারিত হয়। এশিয়ার মধ্য দিয়ে
ব্রিটেনের সাম্রাজ্যবাদী মূল কেন্দ্রটি গড়ে ওঠে। ব্রিটিশদের জাতিগর্ব। অষ্টাদশ শতকের শেষ পর্ব থেকে কোম্পানি মারফত বাংলা এবং মাদ্রাজে ইংরেজদের রাজনৈতিক ক্ষমতা কায়েম হয়। এই সময় থেকে ইংরেজরা নিজেদের দেশ ও জাতি নিয়ে প্রকাশ্যে গর্ববোধ করতে শুরু করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নিজেদের জাতিগত গর্বের কথা তুলে ধরার উদ্দেশ্যে প্রচার করতে যে ব্রিটিশ জাতির সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হয় না। ভারতে ব্রিটিশ আইন সচিব লর্ড মেকলে সভ্যতাকে সরাসরি দুর্নীতি, অপবিত্র, নির্বুদ্ধিতা বলে অভিহিত করেন। কুসংস্কারমুক্ত মন নিয়ে এবং যুক্তিবাদের আলোকে স্নাত হয়ে ইংরেজরা নিজেদেরকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আধুনিক সভ্য জাতি হিসেবে ঘোষণা করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী অহমিকা প্রাচ্যের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির প্রতি অবজ্ঞা এবং তাচ্ছিল্যের মাধ্যমে প্রকাশিত হয়। প্রাচ্য ক্রমাগত নিঃস্ব হতে থাকে। ভারতের মতো উপনিবেশে প্রাচীন আরবি, ফার্সি, সংস্কৃত শিক্ষার অস্তিত্ব ব্রিটিশ জাতি আঘাতে লুপ্ত হতে শুরু করে। ৩. ভারতীয়দের সম্পর্কে ব্রিটিশের মনোভাব। ভারত শাসনকালে ব্রিটিশরা নিজেদের আধুনিক সভ্য জাতি হিসেবে দাবি করত। শাসিত ভারতীয়রা ছিল শাসক ব্রিটিশদের কাছে কালো চামড়ার মানুষ। শাসক ব্রিটিশ প্রতিটি ক্ষেত্রেই বর্ণবিদ্বেষ প্রসূত জাতিভেদকে কাজে লাগিয়ে নিজেদের ঔপনিবেশিক শাসনকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল। শাসক ইংরেজ জাতিগত দিক থেকে নিজেদেরকে ভারতীয়দের অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করত। ভারতীয়দের প্রতি তাদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। প্রতিদিনকার জীবনযাত্রায় ভারতীয়দের প্রতি তাদের সদাই তীব্র ঘৃণা এবং অবজ্ঞা প্রকাশিত হতো। শাসক ইংরেজদের কাছে শাসিত ভারতীয়রা ছিল ঘৃণ্য, দুর্নীতিগ্রস্ত এবং অর্ধবর্বর। চার্লস গ্র্যান্ট তাই লিখেছিলেন, ভারতীয়রা হল একটি ঘৃণিত ও শোচনীয়ভাবে অধঃপতিত এক জাতি। ঔপনিবেশিক ভারতে কোনো কোনো ইউরোপীয় ক্লাবে নোটিশ ঝুলিয়ে দেওয়া হতো যে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। ঔপনিবেশিক ভারতে জাতি বিতর্কগত প্রভাব। এক. সরকারি ক্ষেত্রে ভারত শাসনকালে শাসক ব্রিটিশ শাসিত ভারতীয়দের কাছে নিজেদেরকে প্রভুর জাত হিসেবে তুলে ধরত। এ প্রসঙ্গে বড়লাট এলগিন রোজবেরিকে লেখেন, আমরা প্রভুর জাত, শুধু এই ভাব কায়েম রেখে আমরা শাসন করতে পারি। চাকুরিতে যদিও ভারতীয়দের উৎসাহ দেওয়া উচিত, কিন্তু আমাদের যদি এখানেই থাকতে হয় তাহলে একটি সীমা অবধি নিয়ন্ত্রণভার অবশ্যই আমাদের হাতে রাখতে হবে। এক. শাসন ব্যবস্থায় ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থার সামরিক ও প্রশাসনিক স্তরে উচ্চ পদগুলোতে শিক্ষিত ভারতীয়দের নিয়োগ না করার প্রথা চালু ছিল। ইংল্যান্ডের পরীক্ষার্থীদের সঙ্গে ভারতীয় পরীক্ষার্থীদের একযোগে পরীক্ষা নিতে হবে। ভারতীয়দের এই দাবি দীর্ঘ 50 বছর ধরে উপেক্ষিত থাকে। কোনো কারণ ছাড়াই পদস্থ ভারতীয়দের প্রকাশ্যে লাঞ্ছনা বা অপমান করা হতো। শাসন বিভাগের প্রতিটি স্তরে এই জাতিবিদ্বেষ ছিল এক সাধারণ ঘটনা। ব্রিটিশ শাসকগণ জাতিবিদ্বেষের কথা খোলাখুলি প্রচার করত। বর্ণ শ্রেষ্ঠত্বের নির্লজ্জ স্পর্ধিত প্রকাশ লক্ষ্য করা যায় বড়লাট মেয়ো কর্তৃক পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নরকে লেখা এক চিঠি থেকে। আপনার অধীনস্থ কর্মচারীদের এই শিক্ষা দেবেন যে আমরা সবাই ব্রিটিশ ভদ্রলোক এবং একটি নিকৃষ্টতর জাতিকে শাসন করার মতো মহৎ কাজে আমরা সবাই নিযুক্ত। 2. বিচার ব্যবস্থা। কালো চামড়ার ভারতীয়দের বিচারের জন্য এই দেশে আলাদাভাবে শ্বেতাঙ্গ প্রধান আদালত গড়ে তোলা হয়েছিল। আসলে ঔপনিবেশিক ভারতীয়দের শ্বেতাঙ্গ প্রধান আদালতগুলিকে ব্রিটিশ নিজেদের স্বার্থে ব্যবহার করত। অন্যায়কারী শ্বেতাঙ্গরা নামমাত্র জমির জরিমানার বিনিময়ে মুক্তি পেত। পৃষ্ঠা সংখ্যা 71। ইংরেজ বণিক ভারতীয় চাকরকে বা চা বাগানের সাহেবটা কুলি বা কর্মচারীকে অন্যায়ভাবে হত্যা করে নামমাত্র জরিমানায় মুক্তি পেয়েছে, এরকম প্রচুর নিদর্শন রয়েছে। কোর্ট আমাদের একজন মাত্র দেশবাসী ব্র্যাকেটে ইংরেজ প্রদত্ত সাক্ষ্যকেই আদালতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বহু হিন্দু সাক্ষী বিপরীত সাক্ষ্য দিলেও তা আদালত কোনো গুরুত্ব দেয় না। একজন বিবেচনাহীন লোভী ইংরেজের পক্ষে কতদূর ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগই না এই বিচার ব্যবস্থা করে দিয়েছে। জিও ও ট্রিভেলিয়ান। উল্লেখ্য, আগ্রায় ফুলার নামে ইংরেজ তার সহিষ্ণুকে অন্যায়ভাবে হত্যা করে এবং 30 টাকা জরিমানা দিয়ে মুক্তি পায়। 2. আর্থিক ক্ষেত্রে ব্রিটিশদের জাতিবিদ্বেষ ছিল অত্যন্ত তীব্র। ব্যবসা বা বাণিজ্যকে প্রতিযোগিতায় সবসময় শ্বেতাঙ্গরা ভারতীয়দের তুলনায় অধিক সুযোগ সুবিধা পেত। ইউরোপীয় বণিক এবং ব্যবসায়ীরা নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে চলত এবং নিজেদের মধ্যে আপোষ ও পারস্পরিক বোঝাপড়া অটুট রেখে ব্যবসা বাণিজ্য চালাত। শ্বেতাঙ্গরা নিজেদের আর্থিক সুরক্ষার জন্য নানা বণিক সভা, ব্যবসায়ী সমিতি, সংগঠন গড়ে তোলে। এক্ষেত্রে ইংরেজদের একটাই উদ্দেশ্য ছিল, তা হলো শাসিত ভারতীয়দের আর্থিক দিক থেকে আরো দুর্বল করে দেওয়া। এ প্রসঙ্গে কার্জন বরাকরের ব্রিটিশ খনি মালিকদের এক সভায় বলেন, আমার কাজ প্রশাসন নিয়ে আর আপনাদের শোষণ নিয়ে। 2 কিন্তু একই প্রশ্ন, একই কর্তব্যের দুটি দিক। 3. সামাজিক ক্ষেত্র। 1. সংরক্ষণ। রেলের প্রতীক্ষালয়, পার্ক, ক্লাব, স্টিমের হোটেল সর্বত্র ইউরোপীয়দের জন্য আসন সংরক্ষিত থাকত। কোনো ইউরোপীয় যাত্রী থাকলে টিকিট কাটা সত্ত্বেও কোনো ভারতীয় যাত্রী রেলের সেই কামরায় ওঠার অধিকার পেতেন না। 2. অপমান। সাধারণ ভারতীয় নাগরিক এবং স্বনামধন্য ভারতীয় ব্যক্তিত্বরা ব্রিটিশের কাছে পদে পদে অপমানিত হতেন, কিন্তু এই অপমানের কোনো বিহিত করা যেত না।
ইংরেজ অফিসারদের সামনে দিয়ে কোনো ভারতীয় ঘোড়া, হাতি বা পালকি চড়ে যেতে পারতেন না। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো ব্যক্তিত্বরা পর্যন্ত পালকি চড়ে যাওয়া অপরাধে ব্রিটিশের কাছে অপমানিত হন। চটি জুতো পরার অপরাধে বিদ্যাসাগর মহাশয়কে কলকাতা মিউজিয়ামে ঢুকতে দেওয়া হয়নি।